হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেই নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিয়ে বলো, দেখে নিও। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা আলোচনা করো। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে অভিহিত করা হয়। তিনি রাষ্ট্রচিন্তা বিষয়ে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য প্রিন্স গ্রন্থটি। শুধু অনুমানের ভিত্তিতে নয়, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, পরীক্ষণ প্রভৃতি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে তিনি তার রাষ্ট্রদর্শনের সিদ্ধান্তগুলো গ্রহণ করেন। তার রাষ্ট্রচিন্তার প্রধান বিষয় হলো এক, মানব প্রকৃতি। তার মতে মানুষ সহজাতভাবে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী, সুবিধাবাদী ও ন্যায়নীতিবোধহীন। যা কিছু আছে তা রক্ষা করা এবং আরও বেশি কিছু অর্জন করার উদ্দেশ্যে মানুষের নীতিবোধ বিসর্জন দিতে কোনো আপত্তি থাকে না। এর ফলে মানুষে মানুষে বিবাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরেরটা ধর্ম ও নীতিবোধ। তিনি ধর্ম ও নীতিবোধের সঙ্গে রাষ্ট্রনীতির পার্থক্য সুস্পষ্ট করেন। তিনি ব্যক্তি জীবনে ধর্মের ভূমিকা স্বীকার করলেও রাষ্ট্রীয় জীবনে তা অস্বীকার করেন। তিনি বলেন যে রাষ্ট্রশক্তি কখনোই যাজক বা চার্চের শক্তির অধীনস্থ থাকতে পারে না। রাষ্ট্র হবে ধর্ম ও নীতিবোধ থেকে স্বতন্ত্র ও স্বাধীন। তার মতে শাসককে তার ব্যক্তিগত ধর্ম ও নীতিবোধের ঊর্ধ্বে উঠে কঠোরভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। তৃতীয় কি, রাষ্ট্র ক্ষমতা তত্ত্ব। আধুনিক চিন্তাবিদদের মধ্যে তিনিই সর্বপ্রথম রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণা দেন এবং আধুনিক জাতীয় রাষ্ট্রের তত্ত্ব পেশ করেন। তার রাষ্ট্রদর্শনের মূল প্রতিপাদ্য বিষয় হল রাষ্ট্র ক্ষমতা। দ্য প্রিন্স গ্রন্থে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল, সংরক্ষণ এবং তা প্রয়োগের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। তার মতে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ ও জীবনের নিরাপত্তার প্রয়োজনেই রাষ্ট্র ও সরকারের উদ্ভব ঘটে। তার মতে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য রাষ্ট্রের হাতে অসীম ক্ষমতা থাকা দরকার। পরেরটা রাষ্ট্রের বৈশিষ্ট্য। তিনি অর্থাৎ ম্যাকিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব থেকে রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য আমরা সন্ধান পেয়েছি বা সন্ধান পাওয়া যায়। এক কি, ধর্মনিরপেক্ষতা। তিনি চার্চ ও ঈশ্বরের সঙ্গে সম্পর্কহীন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কল্পনা করেছেন। দুই, মানুষের গুরুত্ব। মানুষ নিজের স্বার্থসিদ্ধি ও নিরাপত্তার প্রয়োজনেই রাষ্ট্রের অস্তিত্বকে স্বাগত জানায়। তিন, ক্ষমতা বৃদ্ধির চেষ্টা। প্রতিটি রাষ্ট্র সর্বদা নিজ ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালায়। চার, সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি। মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে রাষ্ট্রের সরকারের লক্ষ্য। অর্থাৎ রাষ্ট্রের সরকারের লক্ষ্য হওয়া কি উচিত? মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা দিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির দিকে নজর দেওয়া হবে রাষ্ট্রের সরকারের লক্ষ্য। পরেরটা প্রশাসনে জনগণের অংশগ্রহণ। যে রাষ্ট্রের প্রশাসনে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে তা ম্যাকিয়াভেলির বিচারে শ্রেষ্ঠ রাষ্ট্র। পাঁচ কি, রাষ্ট্র ও সরকারের স্বরূপ। তিনি রাষ্ট্র ও সরকারকে তিন ভাগে ভাগ করেছেন। এক, রাজতন্ত্র। দুই, অভিজাততন্ত্র। তিন, নিয়মতান্ত্রিক গণতন্ত্র। তিনি দ্য প্রিন্স গ্রন্থে এবং দ্য ডিসকার্সেস অন দ্য ফার্স্ট 10 বুকস অফ তিতাস লিভিয়াস গ্রন্থে প্রজাতন্ত্রের স্বরূপ সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। এটা হচ্ছে 5
রাষ্ট্র ও সরকারের স্বরূপ ৫ হয়ে গেল। পরেরটা ৬, রাজতন্ত্রের স্বরূপ। ম্যাকিয়াভেলি রাজতন্ত্রকে এক সাহসী, দৃঢ় ও শৌর্য বীর্য সম্পন্ন বীরত্বের মূর্ত প্রতীক হিসাবে তুলে ধরেছেন। তিনি রাজতন্ত্রের স্বরূপ সম্পর্কে বলেছেন যে রাজাকে সুরক্ষিত রাখাই হলো রাজার প্রধান দায়িত্ব। এছাড়া রাজাকে রাষ্ট্রের জনগণের কাছে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা প্রয়োজনে রাজা অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন, শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গঠন করবেন, নিজে সুদক্ষ যোদ্ধা হবেন, সবল বিরোধী শক্তিকে কঠোর হাতে দমন করবেন এবং জনগণের কাছে জনপ্রিয় হওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। পরেরটা প্রজাতন্ত্রের স্বরূপ। তিনি প্রজাতান্ত্রিক শাসনকে মুক্ত রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে রোমান প্রজাতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা বিরাজমান ছিল, কিন্তু জুলিয়াস সিজার ও অন্যান্য সম্রাটগণ প্রজাতন্ত্রকে ধ্বংস করে সকল রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করলে সেখানে স্বাধীনতা ধ্বংস হয়। তিনি প্রজাতন্ত্রকে অন্য সব ধরনের শাসনের চেয়ে শ্রেষ্ঠতর বলে স্বীকার করেছেন। পরেরটা ভালো মন্দের বিশ্লেষণ। তিনি প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদ সিসেরোর প্রাকৃতিক আইনের বৈধতাকে অস্বীকার করে রাষ্ট্রের ভালো ও মন্দ এর ধারণা বিশ্লেষণ করেন। তার মতে বিষয়গুলি রাষ্ট্র বা সমাজের স্বার্থ রক্ষা করে। তার মতে যে বিষয়গুলি রাষ্ট্র ও সমাজের স্বার্থ রক্ষা করে সেগুলি হলো ভালো, আর যে বিষয়গুলি রাষ্ট্র ও সমাজের স্বার্থহানি করে সেগুলি হলো মন্দ। এতৎসত্ত্বেও তার এই চিন্তাধারায় কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলি হলো: ১. অগভীর রাষ্ট্রচিন্তা। কেউ কেউ মনে করেন যে তার রাষ্ট্রচিন্তা ছিল খুবই অগভীর এবং সুনির্দিষ্ট দার্শনিক কাঠামোহীন। তারপরে মহানুভবতা উপেক্ষিত। তিনি মানব চরিত্রের শুধু কুৎসিত দিকগুলি লক্ষ্য করেছেন, মানুষের মহানুভবতা তার দৃষ্টি থেকে এড়িয়ে গেছে। ৩. কি বলেছেন? সমাজের পথে রাষ্ট্রের প্রতিষ্ঠা। তিনি বলেছেন যে আগে রাষ্ট্র এবং পরে সমাজ গঠিত হয়েছে, কিন্তু অধিকাংশ চিন্তাবিদ মনে করেন যে আগে সমাজ ও পরে রাষ্ট্র গঠিত হয়েছে। আরেকটা বিষয় দেখা যায়, রাষ্ট্র বিষয়ক বহু দিক উপেক্ষিত। তিনি রাষ্ট্রনীতি ও যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করলেও রাষ্ট্রের অন্যান্য দিক নিয়ে নীরব থেকেছেন। তারপরে আরেকটাও বলা যায়, বল প্রয়োগকে গুরুত্ব। জনগণের সহযোগিতার উপর ভরসা না করে তিনি রাষ্ট্রের ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগকেই অযথা গুরুত্ব দিয়েছেন। এত সমালোচনা সত্ত্বেও তার অবদানকে অস্বীকার করা যায় না। তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম প্রতীক হিসাবে বলা যায়। তিনি ছিলেন সুতরাং তার চিন্তাধারাকে আমরা অস্বীকার করতে পারি না। তার কোন কোন চিন্তাধারাকে আমরা অস্বীকার করতে পারি না সেগুলি হলো: সমকালীন ইটালির পরিস্থিতি উপলব্ধি। সমকালীন সে সময়ে ইটালিতে যে অরাজকতা চলছিল তা দূর করার উদ্দেশ্যে তিনি শক্তিশালী জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দেন। এটা প্রশংসার যোগ্য। এছাড়া অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই। তিনি ছিলেন বাস্তব অভিজ্ঞতাবাদী একজন রাষ্ট্রচিন্তাবিদ। কোনো কিছুকেই তিনি চরম বা চূড়ান্ত বলে মেনে না নিয়ে সব কিছুকে অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করে নেওয়ার চেষ্টা করেন। এই দিকেও প্রশংসাযোগ্য। ৩ হচ্ছে, তিনি সার্বভৌম শব্দটি সুস্পষ্টভাবে ব্যবহার না করলেও আধুনিক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার গুরুত্ব তিনি প্রথম তুলে ধরেন। এটাও প্রশংসার যোগ্য। এবং তারপরে বলা যায় বুর্জোয়া শ্রেণীর গুরুত্ব উপলব্ধি। তার অন্তর্দৃষ্টিতে উদীয়মান বুর্জোয়া সমাজের অফুরন্ত সম্ভাবনার বিষয়টি প্রথম ধরা পড়েছিল। সুতরাং এদিক দিয়ে তার ভূমিকা, তার রাষ্ট্রচিন্তার ভূমিকা অনস্বীকার্য। সেই রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার এই অবদানকে অস্বীকার করা যায় না। সবশেষে বলা যায় তিনি হলেন প্রথম আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ।
সবশেষে বলা যায় তিনি হলেন প্রথম আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ, যিনি মধ্যযুগীয় সময়কালের শেষ লগ্ন ঘোষণা করে আধুনিক সময়কালের সূচনা করেন, যা ডানিংয়ের গ্রন্থে প্রতিধ্বনিত, এই কথাটি প্রতিধ্বনিত হয়েছে। সুতরাং ম্যাকিয়াভেলির মন্তব্য বা ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা পরবর্তী রাষ্ট্রনায়কদের চিন্তা ভাবনাকে সচল করতে সাহায্য করেছিল। সুতরাং রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার অবদানকে অস্বীকার করা যায় না। তিনি প্রথম যে সার্বভৌম তত্ত্বের অবতারণা করেছিলেন, যা বর্তমান যুগে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। সুতরাং তার চিন্তাধারা অনেক তৎকালীন যুগ থেকে অনেক এগিয়ে ছিল। সুতরাং তার অবদানকে অস্বীকার করা যায় না। তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো।